ওকে, আমরা এখন আমরা কি করতেছিলাম? সুয়ার সিস্টেম ডিজাইন, স্টর্ম ওয়াটার কালেকশন সিস্টেমটা ডিজাইন করতেছি। আমরা একটু ডিসকাস করি যে আমরা এ পর্যন্ত কি কি করে আসছি এই কালেকশন সিস্টেমের ক্ষেত্রে। আমরা প্রথম ক্লাসে স্টর্ম ওয়াটার কালেকশন সিস্টেম, যে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার কালেকশন সিস্টেম আর স্টর্ম ওয়াটার কালেকশন সিস্টেমের ডিজাইন ক্রাইটেরিয়াগুলো আলোচনা করছি। তারপরে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার কালেকশন সিস্টেম আর স্টর্ম ওয়াটার কালেকশন সিস্টেমের স্টেপগুলো আলোচনা করছি। তারপরে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটারের ক্ষেত্রে আমরা লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন 4টা ডিসকাস করছি আপনাদের সাথে, যে আপনারাও করছেন, ক্লাসে প্র্যাকটিস করছেন। তারপর আমরা স্টর্ম ওয়াটার কালেকশন সিস্টেমের ক্ষেত্রে লাইন 2, লাইন 3টা আমরা করছি। হ্যাঁ, এখন আজকে আমরা যে জিনিসটা করব, জংশনে কিভাবে এই সুয়ার সিস্টেমটা ডিজাইন করতে হয় তা নিয়ে আমরা একটু আলোচনা করব। জংশনে সাধারণত কি করতে হবে আমার, যেহেতু আমার সুয়ার সিস্টেমটা ডাইরেকশন চেঞ্জ করতেছে, অথবা পাইপ সাইজ চেঞ্জ হচ্ছে, অথবা গ্রেড চেঞ্জ হচ্ছে, সেহেতু আমার ক্রাউন ম্যাচ করতে হবে। ক্রাউন কাকে বলে? একটা পাইপের সর্বোচ্চ বিন্দুকে বলা হয়ে থাকে ক্রাউন। এটাকে আমরা ম্যাচ করার চেষ্টা করব। তাহলে দেখেন আপনাদের স্ক্রিনে যে স্লাইডটা আছে, ওইখানে লেখা আছে স্যানিটারি সুয়ার সিস্টেম, মানে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার কালেকশন সিস্টেম। এটার ডিজাইন ইন জাংশন ফর ম্যানহোল 22। ফর ম্যানহোল 22 কি আছে? ইনভার্ট এলিভেশন দেওয়া আছে। কত দেওয়া আছে? 91.23। এটার সাথে যদি আমি ডায়ামিটারটা অ্যাড করি, তাহলে আমি পাইপের ক্রাউনটা পেয়ে যাব। পাইপের ক্রাউন কি জিনিস? একটা পাইপের সর্বোচ্চ বিন্দুকে বলা হয়ে থাকে একটা পাইপের ক্রাউন, এবং সর্বনিচের বিন্দুটাকে বলা হয় একটা পাইপের ইনভার্ট। তো আমার এখন দেখেন 91.23 প্লাস এটার সাথে কি করলাম, ডায়ামিটার অফ দ্য পাইপ যোগ করলাম, তাহলে কি পাওয়া গেল? 91.535 মিটার। এটা পাওয়া গেল ক্রাউন অফ দিস পাইপ। হুম, এটা ফর ম্যানহোল 22 তে ক্রাউন পাওয়া গেল আমার 91.535। এখন ফর ম্যানহোল 21 টু 22 তে কত আছে আমার? ইনভার্ট এলিভেশন আছে 90.89। এই ইনভার্ট এলিভেশনের সাথে যদি আমরা ডায়ামিটারটা অ্যাড করি, তাহলে আমরা এটা কাউন্ট পেয়ে যাব। হ্যাঁ, তাহলে ক্রাউন কত আসছে এখানে আমার? 90.89 মিটার প্লাস 0.2 মিটার, মানে আমার 0.2 মিটার হচ্ছে আমার ডায়ামিটার অফ দি পাইপ। তাহলে কত হচ্ছে? 91.09 মিটার। ওকে, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এখান থেকে? আমরা দুইটা পাইপের ক্রাউন পেয়ে যাচ্ছি। এখন আমরা দেখব এর মধ্যে কোনটা নিচে আছে সবচেয়ে, ওইটাই আমরা আমার নেক্সট পাইপের ক্রাউন হিসাবে ম্যাচ করে নিব। তাহলে কোনটা নিচে আছে? 91.09 মিটার। তাহলে 91.09 মাইনাস 0.38, এখানে কি করলাম আমরা? ক্রাউন এলিভেশনটা পাইলাম। ক্রাউন এলিভেশন থেকে যদি আমরা ডায়ামিটারটা সাবট্রাক্ট করি, তাহলে কি পাবো আমরা? 8 পয়েন্টের ইনভার্ট এলিভেশনটা আমরা পেয়ে যাব, যেটা হচ্ছে 90.71 মিটার। ওকে, এখন আপনাদের যে শীট দেওয়া হয়েছিল, শীটের এটা কোথায় আছে আমি আপনাদের একটু আলোচনা করে দিচ্ছি। যেমন আপনারা দেখেন পেজ নাম্বার 350, পেজ নাম্বার 350-তে টেবিল 16.2-তে আমি আছি এখন। এখানে যদি আমি দেখান যে জিরো লাইন, জিরো লাইনে কত আছে? জিরো লাইনে ম্যানহোল নাম্বার 22, ম্যানহোল নাম্বার 22-তে ইনভার্ট এলিভেশন লোয়ার ম্যানহোল কত দেওয়া আছে? 91.23। এটার সাথে আমি কি করলাম? ডায়ামিটার যোগ করে ক্রাউনটা ক্যালকুলেট করে নিলাম। তারপরে কি আছে আমার? ফর ম্যানহোল 21-22, ম্যানহোল 21 টু 22, এটার সাথে কি করলাম আমি? এখানে কত আছে? ক্রাউন ইনভার্ট এলিভেশন কত দেওয়া আছে? 90.89। এটার সাথে যদি আমি ডায়ামিটারটা অ্যাড করি, তাহলে কত আসতেছে আমার? ক্রাউন এলিভেশন আসতেছে 91.09। এখন দেখেন, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার এই দুইটা থেকে সবচেয়ে নিচে যেটা আছে ওটাকে আমি নেক্সট পাইপের ক্রাউন
হিসাবে ধরে নিচ্ছি। তাহলে কত আছে 91.09, এটা হচ্ছে আমার নেক্সট পাইপের ক্রাউন এলিভেশন। ওইটার সাথে যদি আমি ডায়ামিটারটা সাবট্রাক্ট করি, ডায়ামিটার হচ্ছে 380 মিলিমিটার, এই 380 মিলিমিটারকে যদি আমি সাবট্রাক্ট করি তাহলে কি পাওয়া যাচ্ছে আমার আমার পাওয়া যাচ্ছে ইনভার্ট এলিভেশন ফর আপার ম্যানহোল। এখন দেখেন এখানে দেখেন আমার কত আছে, দেখেন লাইন 5 এ কত আছে, ইনভার্ট এলিভেশন আপার ম্যানহোল কত দেওয়া আছে, 90.71 মিটার। আপনারা পাইছেন জিনিসটা? আমি কিন্তু শীট থেকে আলোচনা করতেছি যাতে আপনাদের ফলো করতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, 90.71 মিটার। তাহলে আপনাদের এখন একটা আইডিয়া হয়ে গেল কিভাবে জংশনে পাইপ ডিজাইন করতে হয় এবং কিভাবে জংশনে ক্রাউন এলিভেশনটা আমার ক্যালকুলেট করতে হয়। তো ক্রাউন আপনারা তো আগে ইনভার্ট এলিভেশনের ক্যালকুলেশনটা তো আগেই শিখছেন, আজকে ক্রাউন এলিভেশনের ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় তার সম্বন্ধে আপনাদের কিছু আইডিয়া হয়ে গেল। এখন দেখেন আমরা আরেকটা এক্সাম্পল এখানে আমরা সলভ করার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখানে দেখেন জাংশন ইন ডিজাইন ফর ম্যানহোল 2217 কত আছে আমার ইনভার্ট এলিভেশন 90.36, এটার সাথে যোগ করলাম আমরা আমি দুজন অ্যাড হতে যাচ্ছে, আমি অ্যাড করে নিই। ডিজাইন ইন জংশন ফর ম্যানহোল 22 to 17 90.36 প্লাস 0.38, 0.38টা কি ডায়ামিটার অফ দ্য পাইপ। তাহলে আমি কি পাইলাম এখন, আমি পাইলাম হলো ক্রাউন এলিভেশন, এই লাইনের ক্রাউন এলিভেশন অফ দ্য লোয়ার ম্যানহোল। তারপরে দেখেন ফর ম্যানহোল 16 to 17 89.14, এটার সাথে যোগ করলাম, আমি ডায়ামিটারটা যোগ করলাম যাতে আমি ক্রাউন পাই 89.34 মিটার। ওকে, এখন এই দুইটার মধ্যে সবচেয়ে যেটা নিচে আছে ওটাকে আমি নেক্সট লাইনের নেক্সট আপার এলিভেশনের ক্রাউন এলিভেশন হিসাবে ধরে নিব, আপার ম্যানহোলের ক্রাউন এলিভেশন হিসাবে ধরে নিব। তাহলে কত হয় 89.34 মাইনাস ক্রাউন এলিভেশন থেকে যদি আমি ডায়ামিটারটা মাইনাস করি তাহলে কি পাবো, আমি ইনভার্ট এলিভেশন পাবো 88.88 মিটার। এটা হচ্ছে আমার আপার ম্যানহোলের ইনভার্ট এলিভেশন। এখন শীটে এগুলো কই আছে আমি আপনাদের একটু হেল্প করতেছি এটা বোঝার জন্য। দেখেন ডিজাইন ইন জংশন ফর ম্যানহোল 22 to 17, আমি আবার আছে হলো পেজ নাম্বার 350, টেবিল 16.2 তে আছে। টেবিল 16.2 তে কি আছে 2217 আমার কত আছে ইনভার্ট এলিভেশন কত আছে 90.36, এটার সাথে ডায়ামিটারটা যোগ করে আমি ক্রাউন এলিভেশনটা নিয়ে আসলাম। তারপরে দেখেন ফর ম্যানহোল 16 to 17, এটার সাথে যখন আমরা এটা লোয়ার ইনভার্ট এলিভেশন লোয়ার ম্যানহোল কত আছে আমার 89.34 মিটার, 89.14 মিটার। এটার সাথে যখন আমি ডায়ামিটারটা যোগ করতেছি তখন আমার ক্রাউন এলিভেশন আসতেছে। এখন এই দুইটা ক্রাউন এলিভেশনের যেটা নিচে আছে ওইটাকে আমি নেক্সট লাইনের ক্রাউন এলিভেশন ধরে নিলাম। তাহলে এটার সাথে কি করলাম, যদি পাইপের ডায়ামিটারটা আমি সাবট্রাক্ট করি তাহলে পাবো আমি ইনভার্ট এলিভেশন আপার ম্যানহোল। দেখেন ইনভার্ট এলিভেশন আপার ম্যানহোল কত আছে লাইন 10-এ, দেখেন লাইন 10-এ ইনভার্ট এলিভেশন ফর আপার ম্যানহোল 88.88 মিটার আছে। ঠিক আছে, এখন বুঝা গেছে তো জংশনে আমরা কিভাবে ক্রাউন এলিভেশন আর ইনভার্ট এলিভেশন নিয়ে কাজ করব। এটা আপনাদের একটা উদাহরণ দিয়ে দেওয়া হলো, রেস্ট অফ দ্য ফিগারে আপনারা এটাই ফলো করবেন। আচ্ছা, এখন আপনাদের একটা জিনিস আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, এই যে আমি বলতেছি ফর ম্যানহোল 22, তারপর ম্যানহোল 21 22, এই ডায়াগ্রামটা কই আছে, এই ডায়াগ্রামটা আছে হলো আপনার ফিগার নাম্বার 16.7-এ। 16.7-এ দেখেন আপনাদের একটা ডায়াগ্রাম দেওয়া আছে, যে ডায়াগ্রাম থেকে আমরা এই ম্যানহোলের লোকেশন গুলো সম্বন্ধে জানতে পারতেছি। এবং এইটা এই 16.7 থেকেই কিন্তু আপনার টেবিল 16.1 এবং 16.2 জেনারেট
করা হয়েছে। ওকে, এখন আপনাদেরকে আমি বলবো এই স্লাইডে যে লেখাটা আছে ওটা নোট করে নিতে, তারপরে আমি আরো সামনের দিকে অগ্রসর হব। থ্যাংক ইউ। লেকচারটা নোট করে নেন আপনারা। ওকে, বোঝা গেল আমি কি বলছি? কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত? না স্যার। ওকে, তাহলে লেকচারটা নোট করে নেন, আমি আরো সামনের দিকে অগ্রসর হব। বলা হয়েছে? লেকচারটা নোট করা হয়েছে? জি স্যার, হয়ে গেছে। ওকে, তাহলে আপনাদের আজকের লেকচার থেকে আপনারা কি জানতে পারলেন? যে জংশনে আমি কিভাবে পাইপটা ডিজাইন করব, সুয়ার লাইনের জংশনে আমরা কিভাবে পাইপটা ডিজাইন করব, আমরা কিভাবে পাইপটা ডিজাইন করব, আমরা ক্রাউন এলিভেশন পাওয়ার চেষ্টা করব। ক্রাউন এলিভেশন যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা ক্রাউনটাকে ম্যাচ করব। হ্যাঁ, আচ্ছা, এটা যে গ্রাউন্ডটাকে ম্যাচ করলে আমাদের কি হবে, পাইপটা সুন্দর করে লেআউট করা হবে। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, কখনোই দুইটা পাইপের যখন অ্যারেঞ্জমেন্ট যখন আমরা কম্পেয়ার করতে যাব, কখনোই আমরা ইনভার্টের উপর বেস করে কিছু করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রাউনের উপর বেস করে আমরা ডিজাইনটা করব, ক্রাউনটা আমরা ম্যাচ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এখন আমরা একটু সামারি করি যে আমরা কি কি শিখলাম। আমরা শিখছি হলো ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার কালেকশন সিস্টেমটা কিভাবে ডিজাইন করতে হয়, এটা শিখছি। কিভাবে ডিজাইন করতে হয়, আমরা প্রথমে একটা অঞ্চলের পপুলেশন ক্যালকুলেট করার চেষ্টা করব, তারপর ওই পপুলেশন কি পরিমাণ ওয়েস্ট ওয়াটার জেনারেট করতেছে, পার ক্যাপিটা কি পরিমাণ ওয়েস্ট ওয়াটার জেনারেট হচ্ছে, ওইটা ডিটারমাইন করার চেষ্টা করব। তারপর পপুলেশনের সাথে আমরা পার ক্যাপিটা ওয়েস্ট ওয়াটার জেনারেশনটাকে গুণ দিয়ে টোটাল ওয়েস্ট ওয়াটার ডিসচার্জ সম্বন্ধে আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা কি করব, আমরা স্লোপ অ্যাজিউম করব আর ডায়ামিটার অ্যাজিউম করব। স্লোপ আর ডায়ামিটারটা যখন অ্যাজিউম করা হয়ে যাবে তখন আমরা কি করব, আমরা নমোগ্রামে প্লট করব। নমোগ্রামে আমরা স্লোপ আর ডায়ামিটারটা পুট করব, ওইখান থেকে কিউ ফুল এবং ভি ফুল আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করব। ওকে, আচ্ছা, কিউ ফুল এবং ভি ফুল যখন আমাদের বের করা হয়ে যাবে তখন কিউ বাই কিউ ফুল আমরা ডিটারমাইন করার চেষ্টা করব। কিউটা হচ্ছে অ্যাকচুয়াল ডিসচার্জ, আর কিউ ফুলটা হচ্ছে পাইপ যখন ফুল ফ্লোয়িং কন্ডিশনে থাকবে তখন তার যে ডিসচার্জটা হবে ওইটা। কিউ বাই কিউ ফুল, কিউ বাই কিউ ফুল থেকে আমরা ভি বাই ভি ফুল ক্যালকুলেট করার চেষ্টা করব। ভি বাই ভি ফুল থেকে আমরা ভি এর মানটা ক্যালকুলেট করার চেষ্টা করব। ভি এর মানটা যখন আমরা ক্যালকুলেট করব তখন যদি আমার ভি এর মানটা 0.6 এর বেশি হয়ে যায় তাহলে আমরা আর ট্রায়াল দিব না। 0.6টা কি জিনিস? 0.6টা হচ্ছে সেলফ ক্লিনিং ভেলোসিটি। সেলফ ক্লিনিং ভেলোসিটিটা কি জিনিস? যে আমার যে ভেলোসিটিতে ফ্লুয়ার সিস্টেমে কোনো স্যান্ড, সিল্ট, ক্লে অথবা বড় পার্টিকেল আমার সেটেল হবে
না, ওইটা এটাই হচ্ছে সেলফ ক্লিনিং ভেলোসিটি, মানে পাইপলাইনটা নিজের থেকে ক্লিন হয়ে যাবে, ওটাকে বলা হচ্ছে সেলফ ক্লিনিং ভেলোসিটি। সেলফ ক্লিনিং ভেলোসিটি যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে কি হবে, আমার সিস্টেমে কোনো স্যান্ড, সিল্ট অথবা ক্লে অ্যাকুমুলেট হবে না, পানিটা সুন্দরভাবে প্রবাহিত হবে। তাতে ফলে আমরা বলতে পারবো যে আমাদের ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার কালেকশন সিস্টেম ডিজাইনটা সাকসেস হয়েছে। এভাবে আমরা কাজটা করতে পারবো। আচ্ছা, এখন আপনাদেরকে একটা জিনিস আলোচনা করে দিচ্ছি আমি, স্টোম ওয়াটার কালেকশন সিস্টেমে কি করা হয়ে থাকে। স্টোম ওয়াটার কালেকশন সিস্টেমে ডিসচার্জের ইকুয়েশনটা হচ্ছে সিআইএ। এটা হচ্ছে, সি হচ্ছে রান অফ কোফিশিয়েন্ট, আই হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি, এ হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। ওকে, তো আমরা এখানে কি কি বের করার চেষ্টা করব, আমরা রেইনফল ইন্টেন্সিটিটা বের করার চেষ্টা করব। রেইনফল ইন্টেন্সিটিটা আমরা সাধারণত আমাদের লাস্ট 100 বছরে কি পরিমাণ রেইন হয়েছে ওটা একটা ডাটা ক্যালকুলেট করার চেষ্টা, ডাটা নিয়ে আসার চেষ্টা করব। এটা সাধারণত 100 বছর করাটাই বেটার হবে, কারণ আপনারা ইদানিংকালে দেখতেছেন যে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে ঢাকা শহরে। এটা আপনারা এই রিসেন্টলি হয়তো বা আপনারা অবজার্ভ করছেন যে একটা রাত বৃষ্টি হয়েছে, তাতেই ঢাকা শহরে ওয়াটার লগিং হয়ে গেছে। এটা একটা প্রবলেম। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের লাস্ট 100 বছরে আমার কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে ওই বৃষ্টিপাতের ডাটাটা কালেক্ট করতে হবে, এবং ওই ডাটা থেকে আমি ডিটারমাইন করব যে আমার রেইনফল ইন্টেন্সিটিটা কত। ওকে, ওকে, আচ্ছা, রেইনফল ইন্টেন্সিটিটা কত হয়েছে, এখন রেইনফল ইন্টেন্সিটি যদি আমি ক্যালকুলেট করতে পারি, তারপর যদি ক্যাচমেন্ট এরিয়া যদি আমার ডিটারমাইন করা থাকে, ওইখান থেকে আমি পাবো টোটাল এরিয়াটা পেয়ে যাব। টোটাল এরিয়ার সাথে আমি একটু আবার বলতেছি, আমার রেইনফল ইন্টেন্সিটি যদি আমি পেয়ে যাই, তারপর আমি কি করব, আমার ক্যাচমেন্ট এরিয়াতে দেখব, ক্যাচমেন্ট এরিয়াকে কি রান অফ কোফিশিয়েন্ট কত দেওয়া আছে ক্যাচমেন্ট এরিয়াতে, 40%। 40% রান অফ কোফিশিয়েন্ট দেওয়া মানে হলো আমার 60% পানি পার্কুলেট হবে আর 40% পানি রান অফে আসবে। তো আমার যদি কোনো এরিয়ার এরিয়া 100 মিটার স্কোয়ার থাকে, ওইটাকে যদি আমি 0.4 দিয়ে গুণ দিই, তাহলে কত হবে, 40, তাহলে 40 মিটার স্কোয়ার আসলো। ওকে, তারপরে এটাকে যদি আমি রেইনফল ইন্টেন্সিটি দিয়ে গুণ দেই, তাহলে আমি টোটাল ভলিউম অফ ওয়াটারটা পাবো। এই ভলিউম অফ ওয়াটারটা কিসের ভলিউম, স্টোম ওয়াটারের ভলিউম। আচ্ছা, এই ভলিউমটা পাওয়ার পরে আমি আবার কি করব, আবার আগের মতো আমি এখান থেকে ডিসচার্জটা ক্যালকুলেট করব। ডিসচার্জটা ক্যালকুলেট করার পরে আমি আবার আগের মতো স্লোপ এবং ডায়ামিটারটা অ্যাজিউম করব, পাইপের স্লোপ এবং ডায়ামিটারটা অ্যাজিউম করব। পাইপের স্লোপ এবং ডায়ামিটারটা অ্যাজিউম করার পরে আমি এখান থেকে কিউ ফুল এবং ভি ফুল ক্যালকুলেট করব। তারপরে আবার আগের মতো আমার ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার কালেকশন সিস্টেমে যেমন আমি বাকি যে প্যারামিটার গুলো ক্যালকুলেট করছি, ওই একই ভাবে স্টোম ওয়াটার কালেকশন সিস্টেমে আমি আমার বাকি প্যারামিটার গুলা ক্যালকুলেট করব। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, স্টোম ওয়াটার কালেকশন সিস্টেমে সেলফ ক্লিনিং ভেলোসিটি হলো 0.75 to 2.5। কেন এটা 0.75 রাখা হয়েছে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার কালেকশন সিস্টেমের চাইতে বেশি? এটা এই কারণে এটা রাখা হয়েছে যে আমার ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটারে আমার স্যান্ড, সিল্ট, ক্লের পরিমাণটা একটু কম থাকবে। আর স্টোম ওয়াটারে যেহেতু এটা রাস্তার পানিটা ধুয়ে আসতেছে, রাস্তার ময়লা ধুলাবালি ধুয়ে আসতেছে, সেহেতু এটার মধ্যে একটু আমার স্যান্ড, সিল্ট, ক্লের পরিমাণটা একটু বেশি থাকবে, যার জন্য এটার ভেলোসিটিটাও একটু বেশি রাখা হয়েছে কত, 0.75 মিটার পার সেকেন্ড, 0.75 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটার আরেকটা আপার লিমিট আছে স্টোম ওয়াটার কালেকশন সিস্টেমের, আমার সেলফ ক্লিনিং ভেলোসিটির একটা আপার লিমিট আছে, যেটা হলো 2.5। এখন 2.5টা কেন রাখা হয়েছে, আমার যদি
বেশি ভেলোসিটিতে পাইপের মধ্য দিয়ে বেশি ভেলোসিটিতে পানি প্রবাহিত হয়, তাহলে পাইপের এরোশন হইতে পারে। এই এরোশনটা প্রিভেন্ট করার জন্য আমরা স্টোর ওয়াটার কালেকশন সিস্টেমে একটা আপার লিমিট রাখছি, যার মান হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। এরপরে আমরা যদি 2.5 মিটারের মধ্যে রাখতে পারি তাহলে আমার ডিজাইনটা ঠিক আছে। আর যদি ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটারের ক্ষেত্রে 0.6 এর কম হয়, হ্যাঁ, তাহলে কি করতে হবে, আমার হয় ডায়ামিটার চেঞ্জ করতে হবে, বাড়াই দিতে হবে, নাহলে স্লোপটা বাড়াই দিতে হবে। একইভাবে আমার স্টোর ওয়াটার কালেকশন সিস্টেমেও যদি ভেলোসিটিটা আমার 0.75 এর কম হয়, হ্যাঁ, তাহলে আমি আমার ডায়ামিটার বাড়াই দিব, নাহলে স্লোপটা বাড়ায় আমি আমার ক্যালকুলেশন করব। আপনারা ক্লাসে যারা প্র্যাকটিস করছিলেন, তাদের একটা আইডিয়া হয়ে গেছে যে কিভাবে এটা করা যাইতে পারে। ওকে, একটু রাখেন, আমার একটা কল আসছে, আমি কলটা করে দেখি। হ্যালো, 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 হ্যালো। সরি, আপনাদের ইন্টারাপ্ট হইলো। এখন আমি বলতেছি, যদি আমার 0.75 এর কম হয়, তাহলে আমি স্লোপটা হয় বাড়ায় দেওয়ার চেষ্টা করব, না হলে ডায়ামিটারটা বাড়ায় দেওয়ার চেষ্টা করব। তাহলেই আমি আমার কাঙ্ক্ষিত সেলফ ক্লিনিং ভেলোসিটিটা আমি পেয়ে যাইতে পারি। আর যদি আমার প্রথমেই যদি 0.75 এর বেশি আসে এবং 2.5 এর কম আসে, তাহলে তো হয়েই গেল, তাহলে তো আমি আমার কাঙ্ক্ষিত সেলফ ক্লিনিং ভেলোসিটিটা পেয়ে গেলাম। ওকে, এখন আপনাদের যদি পরীক্ষার হলে প্রশ্ন আসে সেলফ ক্লিনিং ভেলোসিটিটা কি জন্য লাগতেছে, তাহলে আশা করব আপনারা ওই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর আচ্ছা, আর কভারিংটা কেন দেওয়ার লাগতেছে, আমার কভারিংও দেওয়ার লাগতেছে। এখন কেন কভারিংটা দেওয়ার লাগতেছে, কভারিং এই জন্য দেওয়া লাগতেছে যে আমার ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার কালেকশন সিস্টেম অথবা স্ট্রম ওয়াটার কালেকশন সিস্টেম, যেটাই আপনি ডিজাইন করেন না কেন, ওইটা সাধারণত রাস্তার পাশ দিয়েই ডিজাইন করা হয়ে থাকে। রাস্তার পাশ দিয়ে যদি ডিজাইন করে, রাস্তা দিয়ে কি চলতেছে, বাস চলতেছে, ট্রাক চলতেছে, হেভি লরি চলতেছে, তারপর গাড়ি চলতেছে, এগুলার লোডে যাতে আমার পাইপটা ড্যামেজ হয়ে না যায়, সেই জন্য আমার সেম যেন একটা কভারিং দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এরপর তো বাকি আপনাদের সবই আইডিয়া রয়েই আছে, যে আপনাদের এখন আমি আশা করব একটা আইডিয়া হয়ে গেছে কিভাবে সুয়ার সিস্টেম গুলা ডিজাইন করা হচ্ছে, ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটারই হয়ে থাকুক আর স্ট্রম ওয়াটারই হয়ে থাকুক, আপনাদের এখন বিশদ আইডিয়া আছে যে কিভাবে আমার সুয়ার সিস্টেমটা ডিজাইন করা হয়ে থাকে। ওকে, আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে এখন আপনাদের এই সুয়ার সিস্টেম ডিজাইন সম্বন্ধে? আমি আশা করব আপনারা খুব ভালোভাবেই ডিজাইনটা শিখে গেছেন। এখন আমাদের একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে সুয়ার অ্যাপার্টেনেন্সেস। আমাদের আমরা খালি ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার আবার কালেকশন সিস্টেমটা যখন ডিজাইন করব, তাকে কিছু এক্সেসরিজ আসবে। এই এক্সেসরিজ গুলোকে বলা হচ্ছে হলো সুয়ার অ্যাপার্টেনেন্সেস। এই সুয়ার অ্যাপার্টেনেন্স সম্বন্ধেও আমাদের জ্ঞান রাখতে হবে। এই সুয়ার অ্যাপার্টেন্স এর একটা অ্যাপার্টেন্স কি আছে, একটা অ্যাপার্টেন্স হচ্ছে হলো ম্যানহোল। ম্যানহোল সম্বন্ধে এখন আমরা একটু জানার চেষ্টা করব। এটা আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে এই শীট কি আমাদের দেওয়া হয়েছে। এই শীটটা আপনাদের দেওয়া হয়েছে, আপনারা যদি চ্যাপ্টার 15, আপনাদের যে শীটটা দেওয়া হয়েছে ওটার মধ্যে চ্যাপ্টার 15 আছে, চ্যাপ্টার 15টা যদি আপনারা কালেক্ট করে নেন, তাহলেই আপনারা সুয়ার অ্যাপার্টেন্স সম্বন্ধে জানতে পারবেন। সুয়ার অ্যাপার্টেন্স সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আচ্ছা, সুয়ার অ্যাপার্টেন্স এর প্রথম যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে হলো ম্যানহোল। ম্যানহোল আমাদের কি কাজে লাগে, প্রথমেই যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ম্যানহোলটা কি কারণে প্রোভাইড করা হয়, ম্যানহোলটা প্রোভাইড করা হয় সুয়ার সিস্টেমটা
ইন্সপেকশনের জন্য এবং ক্লিনিং জন্য। কেন ইন্সপেকশনের প্রয়োজন হয়? কারণ ম্যানহোলে যদি স্যান্ড, কারণ সুয়ার সিস্টেমে যদি পাইপলাইনে যদি স্যান্ড, সিল্ট আর ক্লে অ্যাকুমুলেট হয়, তাহলে কি হবে? আমার পানি প্রবাহিততে বাধাপ্রাপ্ত হবে, সমস্যা তৈরি হবে। এই সমস্যাগুলো তৈরি করার জন্য আমার ম্যানহোল দিয়ে দেওয়া হয়। এই সমস্যাগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমার ম্যানহোল প্রোভাইড করা হয়, এবং ম্যানহোলের মধ্যে দিয়ে আমি ইন্সপেকশন করে জানতে পারি যে আমার সিস্টেমে কি, কোথায় কোন ক্লগিংটা হইছে। ওকে, আরেকটা কোথায় ম্যানহোল এখন আমি প্রোভাইড করব? ম্যানহোল আমি প্রোভাইড করব যেখানে সুয়ার সিস্টেমটা ডাইরেকশন চেঞ্জ করতেছে, যেখানে সুয়ার সিস্টেমে এলিভেশন ডিফারেন্সটা খুব হাই হয়ে যাচ্ছে, যেখানে সুয়ার সিস্টেমের পাইপের ডায়ামিটারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পাইপের এলিভেশন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ওইখানে আমি ম্যানহোল প্রোভাইড করব। এখন চলেন আপনাদের যে হ্যান্ড আউটটা দেওয়া হয়েছে, ওই হ্যান্ড আউটটা পড়ে আমরা একটু বোঝার চেষ্টা করি যে ম্যানহোল কি কারণে দেওয়া হয় এবং কোথায় দেওয়া হয়। ওটা আমি এখন আছি আপনাদের হ্যান্ড আউটের চ্যাপ্টার 15-এ আছি। এই চ্যাপ্টার 15টা আপনারা সবাই যারা কালেক্ট করছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ, আর যারা কালেক্ট করেন নাই তারা প্লিজ কালেক্ট করে নিবেন। ওকে, আপনার ফটোকপির দোকানে এটা দেওয়া আছে, অথবা আপনার ক্লাসমেটের কাছ থেকেও আপনারা এই হ্যান্ড আউটটা কালেক্ট করে নিতে পারেন। এটা আমি প্রথম দিনই আগেই দিয়ে দিছি, আগেই বলে দিছিলাম আপনাদের যে এই হ্যান্ড আউটটা নিয়ে আসতে হবে ক্লাসে। আর নেক্সট ক্লাসে আপনারা অবশ্যই এই হ্যান্ড আউটটা নিয়ে আসবেন, আমি এখান থেকে পড়াবো। আজকেও কিছু পড়াচ্ছি এবং নেক্সট ক্লাসেও আমি কিছু পড়াবো আপনাদের। আচ্ছা, এখন দেখেন প্রথমে একটু পরিচয় কি লেখা আছে এখানে। ম্যানহোল প্রোভাইড অ্যাক্সেস টু সুয়ার ফর ইন্সপেকশন এন্ড ক্লিনিং and are located in change in direction, change in pipe size, substantial change in grade, and at interval of 150 meter. Meter in a straight line. Sphere larger than 5 feet in diameter can be entered radially and thus need fewer ম্যানহোল। আচ্ছা, ম্যানহোলের প্রধান কাজটা হচ্ছে ইন্সপেকশন এবং ক্লিনিং, এবং কোথায় লোকেট করা হয়ে থাকে? চেঞ্জ ইন ডাইরেকশন, চেঞ্জ ইন পাইপ সাইজ, সাবস্টেন্সিয়াল চেঞ্জ ইন গ্রেড, এবং অ্যাট ইন্টারভেল অফ 90 to 150 মিটার। এবং যেখানে সুয়ার পাইপের সাইজটা বড় সেখানে অল্প পরিমাণ ম্যানহোল দিলেও হয়, কারণ এটা রেডিয়ালি অ্যাক্সেস করা যায় এবং ইন্সপেক্ট করা যায়। The design of manhole is fairly well standardized in most cities. A typical brick manhole, illustrated in figure 15.1, has a cast iron frame and cover with a 500 to 600 millimeter opening. The frame rests on brickwork with a corbelled as shown to form a cylinder from 1 to 1.25 meter in diameter, which extend downward to the lowest sphere. The walls are typically 200 millimeter thick for depth up to 4 meter and increase by 100 millimeter for each additional 2 meter of depth. The interior of brick manhole is often plastered with Portland cement or mortar. আচ্ছা, প্রথমে কি বলা হইলো? আমার ম্যানহোলের একটা সাধারণত কভার থাকে একটা 400 ওপেনিং থাকে একটা 500 to 600 মিলিমিটার ওপেনিং থাকে। তারপরে তার সাধারণত ম্যানহোলের ওয়ালটা সাধারণত 200 মিলিমিটার থিক হয়ে থাকে ফর দ্য ফার্স্ট 4 মিটার ডেপথের জন্য। এরপরে আরো অ্যাডিশনাল 100 মিলিমিটার থিকনেস অ্যাডিশন করতে হয় ফর আমার additional 2 meter depth-এর জন্য। The interior of brick manhole are often plastered with Portland cement or mortar. ভেতরটা প্লাস্টার করা হয়ে থাকে পোর্টল্যান্ড সিমেন্ট অথবা মর্টার দিয়ে। ওকে, আচ্ছা, দি বটম এখন বলা হচ্ছে বটমটা কি রকম থাকে। The bottom of the manhole is normally concrete, sloping towards an open channel, which is an extension of the lowest sphere. The open channel is sometimes lined with half
round or split section of sewer pipe. The channel should be sufficiently well defined and deep enough to prevent sewage from spreading over the bottom of the manhole. Changes in direction in the lower sewer are made by deflecting the open channel as shown in figure 15.2, which represent a cast-in-place reinforced concrete manhole. আচ্ছা, ম্যানহোলের যে বটমটা থাকে, বটমটাকে একটু স্লোপ দিয়ে দেওয়া হয় যাতে আমার যাতে পানিটা ফ্লো করতে পারে, এবং দুই সাইডে ম্যানহোলের যে দুইটা সাইড থাকবে, বটমের যে দুইটা সাইড পাইপের পাশে, হ্যাঁ, ওই দুইটা সাইডেও স্লোপ দিয়ে দেওয়া হয় যাতে আমার পানিটা পাইপের মধ্য দিয়েই প্রবাহিত হইতে পারে, এটা আমার সুবিধা হয়। তারপর ফিগার 15.3, আমি এখন লাস্ট প্যারাগ্রাফে আছি, পেজ নাম্বার 318 এর লাস্ট প্যারাগ্রাফ কি বলতেছে? ফিগার 15.3 illustrate a precast reinforced concrete manhole which, with the exception of the tapered section, is fabricated of tongue to groove concrete pipe. This figure will show a common technique of matching the grade of sewer without requiring all the line to be placed at the same elevation. Such a structure is called drop manhole and usually provide when the difference in elevation between high and low sewer exceed 0.6 meter. The sewage fall through the vertical line, but the sewer itself is open for inspection and cleaning through the horizontal extension. When large sewer, এরপর আমি আসি এখন পেজ নাম্বার 320, flow must fall long distance in order to reach a lower sewer. The fall is generally interrupted by a staggered horizontal plate within the shaft or by a step-like arrangement. This device prevents excessive kinetic energy from damaging the bottom of the structure. Manhole for large sewer may be constructed as shown in figure 15.4 as a separate structure connected to the sewer by a short tunnel. আচ্ছা, এখানে কি বলা হইলো? ম্যানহোলটা সাধারণত কি করা হয়ে থাকে, বটমটা মাঝে মাঝে স্টেপ লাইক স্ট্রাকচার করা হয়ে থাকে। কেন স্টেপ লাইক স্ট্রাকচার করা হয়ে থাকে? কাইনেটিক এনার্জিটাকে কন্ট্রোলের মধ্যে রাখার জন্য। যদি কারণ আমি টু মাচ কাইনেটিক এনার্জি যদি পানিতে গেইন করে যায়, কাইনেটিক এনার্জি মানে কি? গতিশক্তি। পানি যদি টু মাচ কাইনেটিক এনার্জি গেইন করে যায় তাহলে কি হবে? বটমটা খুব দ্রুত ক্ষয় হয়ে যেতে পারে, সমস্যা সৃষ্টি হইতে পারে। এই জন্য এই সমস্যাটা সমাধান করার জন্য আমি লাইক স্ট্রাকচার করে দিব বটমে, যাতে পানিটা আমার টু মাচ কাইনেটিক এনার্জি গেইন করতে না পারে, শুধুমাত্র তার ফ্লো করার জন্য যে পরিমাণ কাইনেটিক এনার্জির প্রয়োজন তাই সে গেইন করতে পারে। ম্যানহোল কভার অ্যান্ড ফ্রেম আর ম্যানুফ্যাকচার, এখন আমি আছি পেজ নাম্বার 320 সেকেন্ড প্যারাগ্রাফে। Manhole cover and frame are manufactured in several standard weight for different traffic conditions. The heaviest cover and frame weight about 340 kg. Those intended for city street about 245 kg and the lightest about 70 kg. Light and heavy frame are illustrated in figure 15.5. Cover are generally cast with a raised platform on their surface to make them less slippery when wet. Opening through the cover should not be allowed since this contribute to infiltration during rainfall event. আচ্ছা, এখানে একটা কথা বলে রাখতে পারি আপনাদের, যদি আপনি চান যে আপনার ম্যানহোল দিয়ে আপনি আপনার স্টর্ম ওয়াটার রান অফটা পাস করাবেন, তাহলে আপনি পারফোরেটেড ম্যানহোল ওপেনিং দিতে পারেন, কভারে ওপেনিংটা দিতে পারেন। কিন্তু আপনি যদি বলেন যে না, আমি আমার ম্যানহোলের কভারে কোনো ওপেনিং রাখবো না, আমার
যাতে আমার ইনফিল্ট্রেশনটা না হইতে পারে, সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে কোনো ওপেনিং নাও রাখতে পারেন। এটা দুইটাই দুই ধরনেরই ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশের কনটেক্সটে যদি তাকান, তাহলে খেয়াল করে দেখবেন যে ম্যানহোলের উপরে ঢাকনার কোনোটা একদম কোনো ওপেনিং থাকে না, আবার কোনোটার ওপেনিং দেখতে পাওয়া যায়। তো দুই ধরনেরই আমাদের পাওয়া যায় বাংলাদেশে। এটা ডিপেন্ড করতেছে আপনি কি চাচ্ছেন, আপনি বলতে একজন ডিজাইনার, একজন ইঞ্জিনিয়ার কি চাচ্ছে, তার উপর ডিপেন্ড করে এটা করা হচ্ছে। ওকে। Manholes may be provided with metal rung inserted in the wall as shown in figure 15.1 and 15.4. Such rung and manhole themselves are subject to corrosion and may present a danger to worker in older sewer. It may be safer to lower a ladder into the manhole than to depend on such rung. আচ্ছা, রাং মানে কি? মইয়ের মতো সিঁড়ি থাকে, মইয়ের মতো যে সিঁড়িটার ম্যানহোলের ভেতর থাকে, ওটাকে রাং বলা হচ্ছে। রাংটা কেন দেওয়া হয়? একজন লোক যাতে কমফোর্টেবলি ম্যানহোলে নামতে পারে, সেই জন্য আমাদের রাংটা প্রোভাইড করা হয়ে থাকে। তবে সমস্যা হচ্ছে, রাংটা যেহেতু সবসময় পানির স্পর্শ থাকতেছে, ময়েশ্চারের স্পর্শে থাকতেছে, এটা জং ধরে যেতে পারে, এবং জং যদি ধরে যায়, এই রাংটা একটা সমস্যার কারণ হয়ে দেখা দিতে পারে। সেই জন্য ম্যানহোলে সবসময় সিঁড়ি নিয়ে নামাটাই বেশি প্রিফারেবল এই রাঙের উপর ডিপেন্ড করা চাইতে। কারণ রাংটা যে জং ধরে নষ্ট হয়ে যেতে পারে, তখন উল্টো আরো রাংটাই অ্যাক্সিডেন্টের তৈরি করতে পারে। আচ্ছা, এখন fiberglass reinforced plastic manhole structure have been manufactured and used since about 1975. These are, of course, much lighter than concrete and thus much easier to install. Fiberglass is also more resistant than concrete to the mechanism of shear corrosion. The drawback to fiberglass is its uncertain design life and its susceptibility to structural failure if it is improperly installed. Very careful placing and compaction of backfill is required to ensure structural stability. আচ্ছা, আমরা ম্যানহোল কখন কেন দিতে হয় এটা সম্বন্ধে জানলাম। তারপরে ম্যানহোলটা কোথায় দিতে হয় এটাও সম্বন্ধে আমরা জানলাম। কি কি ধরনের ম্যানহোল আছে? ব্রিক ম্যানহোল আছে, কংক্রিট ম্যানহোল আছে। এখন আরেকটা ম্যানহোল আসলো, সেটা হচ্ছে ফাইবার গ্লাস ম্যানহোল। ফাইবার গ্লাস ম্যানহোলের এটা কি, আমার এটা অ্যাডভান্টেজ গুলা কি? ফাইবার গ্লাস ম্যানহোলের অ্যাডভান্টেজ গুলা হচ্ছে, এটা খুব লাইট ওয়েটের হয়ে থাকে, এটা কংক্রিটের চাইতে লাইট ওয়েট হয়ে থাকে, এটা ইনস্টলেশন খুব সোজা, এটা কোরোশন রেজিস্ট্যান্স হয়ে থাকে। এটা হচ্ছে এটা অ্যাডভান্টেজ গুলা, যে কারণে এই ফাইবার গ্লাস ম্যানহোল এখনকার দিনে জনপ্রিয়তা অর্জন করতেছে। কি কারণে এটা জনপ্রিয়তা অর্জন করতেছে? এটা হচ্ছে এটা কংক্রিটের চাইতে হালকা, এটা ইজিলি ইনস্টল করা যায়, এটা কোরোশন রেজিস্ট্যান্স, এই কারণে। কিন্তু এই ফাইবার গ্লাস ম্যানহোলেরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। যে ডিসঅ্যাডভান্টেজ গুলো হলো যে আমার এটার ডিজাইন লাইফটা খুব আনসার্টেন এবং সাসেপ্টেবল টু স্ট্রাকচারাল ফেইলিউরের একটা পসিবিলিটি এখানে থেকে যায়। যদি স্ট্রাকচারাল ফেইলিউরের পসিবিলিটি থেকে যায়, তবে এই ক্ষেত্রে আমার ফাইবার গ্লাস ম্যানহোলটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এরপরে আমরা ক্লিন আউট সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। ক্লিন আউট নাম শুনেই বুঝতেছেন যেটা দিয়ে আমরা ক্লিন করব, যে স্ট্রাকচারটার মাধ্যমে আমরা ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার অথবা স্টর্ম ওয়াটার সিস্টেমটাকে ডিফাইন করতে পারবো। ক্লিন আউট সম্বন্ধে কি বলছে এখানে, এটা একটু আমরা পড়ে দেখি। Clean out are sometimes used to permit cleaning of a small sewer, particularly at the upper end of lateral. A standard cleanout used in Dallas is illustrated in figure 15.6. A light cast iron cover provides access to a line of pipe leading to the sewer.
The connection to the sewer is made through a special Y with its side outlet, making the angle of 27 degree with the main rather than the standard 60 degree. When the sewer is fairly deep, as in the illustration, a 1/16 bend is installed above the Y to bring the cleanout to the surface to a 45-degree angle. The sewer may be rodded or flushed with water through such a structure, and a small television camera can be inserted to permit inspection of the condition of the pipe and joint. আচ্ছা, ক্লিন আউটের প্রধান উদ্দেশ্যটা কি? আমার পাইপগুলোকে ইন্সপেক্ট করা। ওকে, পাইপগুলোকে ইন্সপেক্ট করা এবং পাইপগুলোতে যাতে যদি কোনো ব্লক হয়ে থাকে ওটা ক্লিন করার জন্য আমার ক্লিন আউট দেওয়া হয়ে থাকে। ক্লিন আউটে কিভাবে পাইপ ইন্সপেকশন করা হয়ে থাকে? আমার টিভি ক্যামেরা নামাই দিয়ে আমার একটা টেলিভিশন ক্যামেরা নামাই দিয়ে আমার দেখা হয় কোথায় কোথায় স্যান্ড সিল্ট আর ক্লে অ্যাকুমুলেশন হয়েছে, এবং যেসব জায়গায় স্যান্ড সিল্ট আর ক্লে অ্যাকুমুলেশন হয়েছে ওইসব জায়গায় আমার ক্লিন আউটটা সরাই দিয়ে ক্লিন আউট দিয়ে আমি ফ্লোরটাকে পরিষ্কার করতে পারি। ওকে, এরপর আপনাদের আইডিয়া হয়ে গেল যে ক্লিন আউটের ক্লিন আউটের কাজটা কি। ক্লিন আউটের প্রধান কাজ হচ্ছে, আমি আবারও বলতেছি, একটা পাইপকে ক্লিন করা, সুয়ার লাইনকে ক্লিন করা। কি ক্লিন করব আমি? আমার সুয়ার লাইনে যদি কোনো স্যান্ড সিল্ট আর ক্লে অ্যাকুমুলেশন হয় ওইটাকে আমি ক্লিন আউটের মাধ্যমে ক্লিয়ার করতে পারবো। আচ্ছা, এখন আমি একটু আলোচনা করব ইনলেট নিয়ে। ইনলেটটা কত নাম্বার পেজে আছে? 322 নাম্বার পেজে 5.2 আর্টিকেলটা অথবা সেকশনটা আপনারা দেখেন, ওইখানে ইনলেট সম্বন্ধে বলা আছে। Inlet are a structure through which storm water enters the sewer. Their design and location require consideration of how far water will be permitted to extend into the street under various conditions. The permissible depth of water in the gutter in most city is limited to 150 millimeter on residential street, and to that depth, which will leave two line clear of standing water on RTLs and one line on major street. On curved street, the gutter depth must be decreased to prevent the flow from jumping the curb at driveways or other opening. These criteria are applied to the design storm condition, which is used to size the sewer. During high intensity storm with recurrence interval greater than that of the design storm, the street are expected to be flooded. আচ্ছা, ইনলেটের প্রধান কাজটা কি? ইনলেটের প্রধান কাজটা হলো, আমার রাস্তার উপর আপনি দেখবেন যে একটু ফুটপাতে দিয়ে একটু ইন্টারভেল করার পর গাটারে একটা ওপেনিং আছে, এই ওপেনিংটাকে বলা হয় ইনলেট। এই ইনলেট দিয়ে কি হবে? পানিটা আমার স্টর্ম ওয়াটার কালেকশন সিস্টেমে আসবে, এটাকে বলা হচ্ছে ইনলেট। ইনলেটের কাজ একটা কি? ওকে, ইনলেটের কাজটা হচ্ছে আমার রাস্তার উপর যাতে পানিটা অ্যাকুমুলেট না হইতে পারে এই জন্য একটা ওপেনিং দিয়ে দেওয়া, যাতে বৃষ্টির পানিটা খুব সহজেই আমার স্টর্ম ওয়াটার কালেকশন সিস্টেমে এন্টার করতে পারে। আচ্ছা, এই যে আমরা বলতেছি যে স্টর্ম ওয়াটার কালেকশন সিস্টেমে এন্টার করতে পারে, এই স্টর্ম ওয়াটারটা অথবা ওয়েস্ট ওয়াটারটা কই যায়? এটা বেসিক্যালি আসলে একটা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে যায়। যেসব দেশে রেগুলেশন আছে সেসব দেশে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে যায়, আর যেসব দেশে রেগুলেশন নাই সেসব দেশে সাধারণত এটা ওপেন ওয়াটার বডিতে ডিসচার্জ করে দেওয়া হয়। তবে এখনকার যুগে সাধারণত প্রত্যেকটা দেশে প্রায় ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের একটা রেগুলেশন আছে, সেই রেগুলেশন মেনে এই ওয়েস্ট ওয়াটারটাকে ট্রিট করা হয়ে থাকে, এটাকে সাপ্লাই দেওয়া হয়ে থাকে কোনো ওপেন
ওয়াটার বডিতে। এখন আমি আসেন আপনাদেরকে ক্যাচ বেসিন সম্বন্ধে একটু আইডিয়া দিব। এখন আমি কত নাম্বার পেজে আছি? পেজ নাম্বার 326। আমি এখন আছি হলো পেজ নাম্বার 326। এই 326 এ আমি ক্যাচ বেসিন সম্বন্ধে আপনাদের একটু আইডিয়া দিব। আপনারা যদি পেজ নাম্বার 326 এ আসেন, দেখবেন যে ক্যাচ বেসিনের দুইটা ফিগার দেওয়া আছে। ফিগার 15.9A এবং 15.9B। এই দুইটা ডায়াগ্রাম দেওয়া আছে। এই দুটা ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারবো যে ক্যাচ বেসিনের কাজটা কি। আমি একটা ক্যাচ বেসিনের কাজ সম্বন্ধে আপনাদের কিছু আইডিয়া এখনই দিয়ে দিই। আমার যখন ওয়েস্ট ওয়াটারটা যখন ইনলেট দিয়ে প্রবেশ করে, তখন তা একটা ক্যাচ বেসিনে জমা হয়। ক্যাচ বেসিনের কাজ হচ্ছে আমার সলিড গুলাকে সেটেল করানো, সলিড গুলাকে সেটেল করানো এবং পানি থেকে যে হালকা ফ্লোটিং উপাদানগুলো আছে, স্কাম লেয়ার বলা হয়, স্কাম বলা হয়, এই স্কামটাকে উপরে অ্যাকুমুলেট করা। স্কামটা উপরে অ্যাকুমুলেট হয় এবং পানির চাইতে ভারী যে সলিড গুলো আছে ওগুলা নিচে জমা হয়। এর ফলশ্রুতিতে কি হচ্ছে, আমার পানির থেকে সলিডটা আলাদা হয়ে যাচ্ছে এবং পানির থেকে ভারী যে উপাদানগুলো আছে এটা আলাদা হয়ে যাচ্ছে, পানির থেকে হালকা যে উপাদানগুলো আছে এটাও আলাদা হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমার মাঝখানে কি থাকতেছে, আমার যে পানিটা থাকতেছে মাঝখানে, ওই পানির মধ্যে সলিডও থাকতেছে না, স্কামও থাকতেছে না। তাহলে তখন কি হবে, ওই পানিটাকে যদি আমি স্টোম ওয়াটার কালেকশন সিস্টেমে নিয়ে যেতে পারি, তাহলে ওইখান থেকে যখন এই পানিটা একটা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যাবে, তখন এটা খুব কম খরচেই আমি এই পানিটাকে ট্রিট করতে পারবো। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, যেটা আমি আগেও বলছি, স্টোম ওয়াটারে আমার সলিডের পরিমাণটা বেশি থাকতে পারে। হ্যাঁ, এই সলিডের পরিমাণটা যদি আমার বেশি থাকে, তাহলে কি হবে, আমার ট্রিটমেন্ট খরচও অনেক বেশি হয়ে যেতে পারে। কিন্তু এই সলিডের পরিমাণটাকে যদি আমি লিমিটেড একটা রেঞ্জের মধ্যে রাখতে পারি, তাহলে আমার স্টোম ওয়াটার ট্রিটমেন্ট কষ্ট অনেক কমে যাবে। এই জন্য এই ক্যাচ বেসিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। ক্যাচ বেসিনের প্রথমে আমার সলিডটা জমা হচ্ছে এবং টপে আমার স্কামটা জমা হচ্ছে, আমার পানির চাইতে যে হালকা যে উপাদানগুলো আছে ওগুলো জমা হচ্ছে। তার মাঝখান থেকে আমি পানিটাকে স্টোম ওয়াটার কালেকশন সিস্টেমের সাথে কানেক্টেড করে দিতে পারি। এটা একটা খুবই ভালো উপায় আমার ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসটাকে কাজে লাগানোর। আজকে এতটুকুই থাক। আমরা নেক্সট ক্লাসে এটা সম্বন্ধে আরো অনেক কিছু জানার চেষ্টা করব। এখন আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে? আজকের যে লেকচারটা দিলাম এগুলো সম্বন্ধে কারোর কোনো প্রশ্ন আছে? সবাই ফলো করতে পারছেন তো? সবাই ফলো করতে পারছেন? জি স্যার। ওকে, সবাই ফলো করতে পারলে এটা খুবই ভালো কথা। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা নাইসলি কোঅপারেট করতেছেন। আজকে একটুকুই থাক। আর অ্যাটেন্ডেন্সটা আমি পরে নিয়ে নিব, বুঝতে পারছেন? যারা যারা ছিল তারা আমি ক্লাসে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিবনি, আর আলাদা করে এখন আপনাদেরকে অ্যাটেন্ডেন্স নিব না। ওকে, আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, না হলে আমি ক্লাসটা এখানেই শেষ করে দিব। কোনো প্রশ্ন আছে আপনাদের? না। ওকে, তাহলে আমি ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।